الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد السلام عليكم ورحمة الله وبركاته আমরা এতদিনের আলোচনায় পাশ্চাত্য এবং পাশ্চাত্যের ইতিহাস সম্পর্কে জানছি। মডার্নিটির ধারণাগুলো, আধুনিক বিশ্ব কাঠামো কিভাবে গড়ে উঠলো, এর পিছনে কি কি বিশ্বাস কাজ করে, এগুলো আমরা জানছি। এছাড়া মডার্নিটি কি ধরনের মানুষ তৈরি করে, আধুনিক মানুষ কিভাবে চিন্তা করে, সে কিভাবে চিন্তা করতে শেখে, এটাও আমরা দেখছি। এই আলোচনাগুলোকে কিছুটা তাত্ত্বিক বলা যায় বা একটু ডিস্টেন্ট বলা যায়। মনে হতে পারে যে আমরা অনেক দূরের কোনো ঘটনা বা অনেক আগের কোনো কিছু নিয়ে কথা বলতেছি। আমাদের শেষ দুটো ক্লাসে আমরা আরো কাছের বাস্তবতা নিয়ে আলোচনা করব। মডার্নিটির অধীনে বসবাস করা মুসলিম হিসেবে যে বাস্তবতার মুখোমুখি আমাদের হতে হয়, সেই বাস্তবতা নিয়ে, সেই কাঠামো নিয়ে আমরা আলোচনা করব। এবং এই কাঠামো কিভাবে আমাদের চিন্তাকে বিভ্রান্ত করে, কিভাবে আমাদেরকে চিন্তার একটা গোলকধাঁধে আটকায় রাখে, সেটাও আমরা দেখব ইনশাআল্লাহ। এর অংশ হিসেবে আজকে আমরা আলোচনা করব আধুনিক মুসলিম রাষ্ট্র বা মুসলিমদের যে দেশগুলো বর্তমানে আছে সেগুলোকে নিয়ে। আমরা আলোচনা করব পোস্ট কলোনিয়াল মুসলিম রাষ্ট্র নিয়ে। উপনিবেশবাদের আলোচনায় আমরা দেখছিলাম মুসলিম বিশ্বে ইউরোপীয় উপনিবেশবাদ দুইটা পর্যায়ে হয়েছে। একটা হলো ভারতে ব্রিটিশদের মাধ্যমে, তারপর অষ্টাদশ শতাব্দী থেকে শুরু করে মাগরিব, আফ্রিকা এবং একসময় আরবের বিভিন্ন অঞ্চলে ইউরোপিয়ানদের কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়েছে। অর্থাৎ ইসলামের যে মূল ভূমিগুলো ছিল আরবে, মাগরিবে, সেখানে উপনিবেশবাদের শুরু হয়েছে তুলনামূলকভাবে একটু দেরিতে। এটার পেছনে কারণও ছিল, এই অঞ্চলগুলোতে উসমানীদের শক্ত নিয়ন্ত্রণ ছিল, আর ইউরোপ উসমানীদের সমীহ করত। ইসলামী খিলাফাকে ইউরোপ সমীহ করত, ভয় করত। আমেরিকা মহাদেশে ইউরোপিয়ানদের পৌঁছানোর পেছনে একটা প্রধান কারণ কি ছিল, আমরা এটা আলোচনা করছিলাম যে তারা একটা বিকল্প বাণিজ্য রুট খুঁজতেছিল, কারণ তারা উসমানীদের ট্যাক্স দিতে চাচ্ছিল না। কাজে ইসলামী খিলাফার প্রতি একটা সমীহ বরাবরই পশ্চিমের মধ্যে ছিল। এ কারণে প্রথম দিকে তারা সরাসরি ইসলামের যে প্রাণ কেন্দ্র সেখানে আগ্রাসনে যায় নাই। প্রথম দিকে তারা আগ্রাসন চালাইছে তুলনামূলকভাবে পিছায় থাকা বিভিন্ন অঞ্চলে, যেমন আমেরিকাতে। কিন্তু মোটামুটি 2 শতাব্দী ভাবে যাবার পর ইউরোপিয়ানদের অর্থ সম্পদ বাড়লো, তাদের ক্ষমতা বাড়লো এবং তাদের আত্মবিশ্বাসও বাড়লো। তাদের মনে একটা বিশ্বাস আসলো যে প্রতিষ্ঠিত যে সাম্রাজ্যগুলো আছে এগুলোকেও হয়তোবা পরাজিত করা যাবে। এবং তাদের এরকম মনে করার অন্যান্য কিছু কারণও ছিল। যেমন ধরেন 1757 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভাড়াটে সৈন্যদের দিয়ে মুঘল সাম্রাজ্যের একটা বড় অংশ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে ফেলল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল একটা প্রাইভেট কোম্পানি। অন্যদিকে মুঘল সাম্রাজ্য ছিল পৃথিবীর সেই সময়ের সবচেয়ে সমৃদ্ধ সাম্রাজ্যগুলোর একটা। কাজেই একটা প্রাইভেট কোম্পানি এরকম একটা কাজ করে ফেলছে, এটা একটা রিমার্কেবল ব্যাপার ছিল। এটা তাদের আত্মবিশ্বাসকে অনেকটা বাড়ায় দিল। আবার 1774 সালে রাশিয়া উসমানীদের বিরুদ্ধে একটা যুদ্ধে বিজয়ী হলো। 1798 সালে নেপোলিয়নের নেতৃত্বে ফরাসিরা মিশর দখল করে নিল। 3 বছর পর 1801 সালে ফরাসিদের পরাজিত করে ফেরত পাঠানো গেল, কিন্তু সেটার জন্য উসমানীদের সাহায্য নিতে হলো ব্রিটিশদের কাছ থেকে। মূলত ব্রিটিশ রয়্যাল নেভির সাহায্যে উসমানীরা ফরাসিদের পরাজিত করতে সক্ষম হয়েছিল। তো এই ধরনের বিভিন্ন ডেভেলপমেন্ট থেকে, এই ধরনের বিভিন্ন ঘটনা থেকে ইউরোপিয়ানদের কাছে এটা স্পষ্ট হলো যে মুসলিমদের এখন আর সেই আগের মতো অবস্থা নাই, এবং ইউরোপ তখন আস্তে আস্তে মুসলিম অঞ্চলগুলোর দিকে হাত বাড়াইলো। এবং এই ধরনের সময়ে, অর্থাৎ কাছাকাছি সময়ে, ইউরোপ চীনের দিকেও আগাইলো। মুসলিম বিশ্বে বা ইসলামের প্রাণ কেন্দ্রে ইউরোপের আগ্রাসনের শুরুটা হয় বাণিজ্য দিয়ে, ব্যবসা দিয়ে। প্রথম দিকে ইউরোপিয়ানদের উদ্দেশ্য ছিল বিভিন্ন ধরনের বাণিজ্য সুবিধা নেওয়া, ট্রেড কনসেশনস নেওয়া, যাতে করে ইউরোপের পণ্যগুলো মুসলিমদের যে অঞ্চলগুলো ছিল সেগুলোর বাজার দখল করে নিতে পারে। কিন্তু এটা করতে গিয়ে তাদের একটা সমস্যার মুখোমুখি হইতে হলো। সেটা হলো মুসলিম অঞ্চলে কে কত বেশি সুবিধা নিতে পারে, এটা নিয়ে ইউরোপিয়ানদের নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেল। ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া এবং পরবর্তীতে জার্মানি, এদের সবাইকে দেখা গেল উসমানী খলিফার সামনে গিয়ে দেন দরবার করতে। এই সুবিধাটা আমাকে দেন, ওদেরকে দিয়েন না, অমুক অঞ্চলে অমুক এটা নিতে যাচ্ছে, এটা তাদেরকে দিয়েন না, এটা আমাকে দেন, ইত্যাদি। তো ইউরোপিয়ানদের এই ধরনের প্রতিযোগিতার ফলে উসমানী খলিফার সামনে একটা সুযোগ থাকলো যে তিনি চাইলে এই শক্তিগুলোকে পরস্পরের বিরুদ্ধে
ব্যবহার করতে পারেন, মানে এক ধরনের ব্যালেন্স মেনটেন করতে পারেন। তো এই কারণে ইউরোপিয়ানরা যেটা করলো সেটা হলো তারা বিভিন্ন আঞ্চলিক শাসক বা অ্যাডমিনিস্ট্রেটরদের কাছে গেল। মিশর, আলজেরিয়া, তিউনিসিয়া, মরক্কো, এইসব অঞ্চলের বিভিন্ন গভর্নর, বিভিন্ন পাশাদের কাছে তারা গেল এবং নানানভাবে এদেরকে তাদের নিয়ন্ত্রণ নিয়ে আসলো, ঘুষ দিয়ে, তোষামত করে, ভয় দেখায়, নানাভাবে। এবং এসব লোকাল শাসক বা অ্যাডমিনিস্ট্রেটরদের মাধ্যমে এসব অঞ্চলের বাণিজ্যে ইউরোপিয়ানরা নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার চেষ্টা করলো। এইসব অঞ্চলের অর্থনৈতিক নিয়ন্ত্রণ পাওয়ার জন্য ইউরোপিয়ানরা আরেকটা বুদ্ধি করলো, বিশেষ করে ব্রিটিশ এবং ফ্রেঞ্চরা। সেটা হলো তারা এইসব অঞ্চলে উসমানীদের যে নিয়ন্ত্রণ ছিল সেটাকে দুর্বল করার চেষ্টা করলো এবং এই অঞ্চলগুলোকে উসমানীদের থেকে বিচ্ছিন্ন করার, উসমানীদের থেকে আলাদা করার চেষ্টা করলো। এজন্য তারা কি করলো? তারা মুসলিমদের মধ্যে বিভেদ উস্কায় দেওয়ার চেষ্টা করলো, যাতে এই অঞ্চলগুলো উসমানীদের নিয়ন্ত্রণে আর না থাকে। তারা আরেকটা কাজ করলো, সেটা হলো বিভিন্ন মিথ্যা অজুহাত দিয়ে তারা উসমানী শাসনে হস্তক্ষেপের চেষ্টা করলো এবং উসমানীদের নিয়ন্ত্রিত অঞ্চলে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা করলো। এটা তারা কিভাবে করলো? তারা বলল যে উসমানীদের নিয়ন্ত্রিত অঞ্চলে অনেক খ্রিস্টান আছে, অনেক ইহুদি আছে, এরা মাইনরিটি, এবং এদের ধর্মীয় অধিকার এবং এদের ধর্মীয় স্বাধীনতা রক্ষা করা প্রয়োজন। আর এই কাজটা কারা করবে? এটা করবে ইউরোপিয়ানরা। এভাবে রাশিয়া নিজেদেরকে অর্থোডক্স খ্রিস্টানদের প্রোটেক্টর বা রক্ষাকর্তা বলল, ফ্রান্স ক্যাথলিকদের দায়িত্ব নিল, আর ব্রিটেন দায়িত্ব নিল ইহুদিদের। এটা কিন্তু শুধু কথা ছিল না, তাদের মূলত উদ্দেশ্য ছিল এভাবে উসমানীদের নিয়ন্ত্রিত অঞ্চলে তাদের উপস্থিতি বাড়ানো, তাদের ক্ষমতা বাড়ানো এবং উসমানীদের যে প্রশাসন ছিল সেখানে হস্তক্ষেপ করা, উসমানীদের বিভিন্ন পলিসিকে প্রভাবিত করা। রিলিজিয়াস ফ্রিডম বা ধর্মীয় স্বাধীনতার এই বয়ানগুলা কিভাবে আসলে কলোনিয়ালিজমের স্বার্থে ব্যবহার করা হয়েছিল, কিভাবে এটা মুসলিম বিশ্বে কলোনিয়ালিজমের একটা টুল বা উপকরণ হিসেবে কাজ করছে, এটা নিয়ে সাবা মাহমুদের চমৎকার কিছু আলোচনা আছে, আপনারা চাইলে দেখতে পারেন। সাবা মাহমুদ ছিলেন একজন সেকুলার একাডেমিক। তো এইভাবে ইউরোপিয়ানরা তাদের প্রভাবকে কাজে লাগায় বিভিন্ন মিশনারি স্কুল গড়ে তুললো এবং অন্যান্য প্রতিষ্ঠান তৈরি করলো। বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী ফিরকা, বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে তারা সাহায্য করলো এবং নানা রকম রাজনৈতিক গুটিবাজি করলো। এবং এগুলোর মূল উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল বিভিন্ন অঞ্চলকে উসমানীদের নিয়ন্ত্রণ থেকে বের করে নিয়ে আসা, মুসলিমদেরকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করা এবং উসমানীদের ক্ষমতা কমানো। এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য, মুসলিমদের মধ্যে বিভেদকে উস্কায় দেওয়ার জন্য তারা নতুন একটা মতবাদকে কাজে লাগাইল। এটার উদ্দেশ্য ছিল মুসলিমদের মধ্যে যে উম্মাবোধ আছে, আল ওয়ালা ওয়াল বারা আছে, এই চেতনাটাকে দুর্বল করে দেওয়া এবং মুসলিম পরিচয়ের বদলে অন্য পরিচয়কে প্রাধান্য দেওয়া। এই জন্য তারা নতুন একটা ইউরোপীয় মতবাদ কাজে লাগাইল, যেটাকে আজকে আমরা ন্যাশনালিজম বা জাতীয়তাবাদ নামে চিনি। মুসলিম বিশ্বে জাতীয়তাবাদের সূচনা হয়েছিল ইউরোপিয়ানদের পৃষ্ঠপোষকতায় এবং এটার উদ্দেশ্য ছিল মুসলিমদের মধ্যে যে বন্ধন আছে, তাদের যে পারস্পরিক বন্ধন আছে, সেটাকে ভেঙে ফেলা, মুসলিমদেরকে পরস্পর বিচ্ছিন্ন করা এবং মুসলিমদেরকে দুর্বল করা। এবং এই কাজে জাতীয়তাবাদ খুবই সফল। আজও মুসলিমদের ঐক্যের পথে বড় একটা বাধা হলো এই জাতীয়তাবাদের আদর্শ। এবং এই জাতীয়তাবাদ বাই ডেফিনিশন সেকুলার, এটা সত্যগতভাবে একটা সেকুলার আইডিওলজি। এটা জাতীয়তাকে প্রাধান্য দেয় দিনের উপরে, সেটা ভাষাভিত্তিক হোক, এথনিসিটির ভিত্তিতে হোক অথবা ভৌগোলিক হোক, এটা জাতীয়তাকে দিনের উপর প্রাধান্য দেয়। জাতীয়তাবাদের আদর্শে উজ্জীবিত হয়ে মুসলিম বিশ্বে বিভিন্ন জাতীয়তাবাদী আন্দোলন দেখা দিল এবং এক পর্যায়ে এগুলো বিভিন্ন অঞ্চলকে উসমানীদের নিয়ন্ত্রণ থেকে আলাদা করে ফেলতে সক্ষম হইল। ঊনবিংশ শতাব্দী জুড়ে পশ্চিমা মিশনারিরা এবং অন্যান্যরা নানানভাবে এইসব জাতীয়তাবাদী আন্দোলনকে সমর্থন দিল। আরবদের মধ্যে প্যান আরাবিজম, তুর্কিশদের মধ্যে টার্কিশ ন্যাশনালিজম, কুর্দিদের মধ্যে কুর্দিশ জাতীয়তাবাদ ইত্যাদি তৈরি হলো এবং একের পর এক বিদ্রোহ দেখা দিল। একসময় খোদ তুরস্কে ইয়াং টার্ক নামে একটা জাতীয়তাবাদী, একটা সেকুলার আন্দোলন তৈরি হলো। এইসব আন্দোলন, বিদ্রোহ, অস্থিতিশীলতার ফলে উসমানীরা একেবারেই দুর্বল হয়ে গেল। ফলে ব্রিটেন, ফ্রান্স এবং রাশিয়া যখন তাদের নিয়ন্ত্রণ বাড়াতে শুরু করলো, তখন আর তারা এটার মোকাবেলা করতে পারলো না। ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, জার্মানি সবাই এবার ছুটে আসলো, সবাই নিজের ভাগ চায়। এদের নিজেদের মধ্যে প্রতিযোগিতা শুরু হলো। উসমানী অঞ্চলে নিজেদের প্রভাব বাড়ানোর জন্য এরা নিজেদের মধ্যে নানা গুটিবাজি শুরু করলো এবং এদের যে প্রতিযোগিতা শুরু হলো এটাকে অনেকে দ্য গ্রেট গেম বলে। তো ব্রিটেন এই সময় একটা পলিসি নিল। তারা বলল, আমরা উসমানী সাম্রাজ্যের ইন্টিগ্রিটি চাই, আমরা উসমানী সাম্রাজ্যের একতার পক্ষে। উসমানীদের নিয়ন্ত্রণে যেসব অঞ্চল আছে সেগুলো তাদেরই থাকুক, এটাই আমরা চাই। কেন তারা এটা বললো? ব্রিটেন হঠাৎ এত ভালো হয়ে গেল কেন?
আসলে ব্রিটিশরা চাচ্ছিল যে উসমানীদের যে পতন হবে সেটা যেন নিয়ন্ত্রিতভাবে হয়। কেন? কারণ হঠাৎ করে যদি উসমানীদের পতন হয়, তাহলে উসমানীদের নিয়ন্ত্রণে থাকা অধিকাংশ অঞ্চল চলে যাবে রাশিয়ার হাতে এবং জার্মানির হাতে, কারণ ভৌগোলিকভাবে তারা উসমানীদের কাছাকাছি ছিল। এই কারণে রাশিয়া, জার্মানি এবং ফ্রান্সকে চেকে রাখার জন্য ব্রিটেন বলল যে আমরা আসলে উসমানী সাম্রাজ্যের একতার পক্ষে। তবে তাদের এই কৌশল সবসময় কাজে লাগছে এমন না। যেমন অনেক সময় দেখা গেছে যে রাশিয়া উসমানীদের আক্রমণ করছে আর ব্রিটিশ আর ফ্রেঞ্চরা উসমানীদের সাহায্য করতেছে। যেমন 1853 থেকে 1856 সাল পর্যন্ত যে যুদ্ধ হয়েছিল, ক্রাইমিয়ান যুদ্ধ, সেখানে এটা হয়েছিল যে রাশিয়া উসমানীদের আক্রমণ করছে আর ব্রিটেন এবং ফ্রান্স উসমানীদের সাহায্য করতেছে। যাই হোক, তো এটা ছিল ব্রিটেনের কৌশল। অন্যদিকে ফ্রান্স কি করলো, তারা আফ্রিকার দক্ষিণের বিভিন্ন অঞ্চল দখল করে নিল, যেমন আলজেরিয়া, মরক্কো, তিউনিসিয়া ইত্যাদি। শেষ পর্যন্ত গত শতাব্দীর শুরুর দিকে ব্রিটেনের মনে হলো যে না, উসমানী রাষ্ট্রকে আর টিকে রাখা যায় না, এখানে অনেক ঝামেলা হইতেছে এবং এটা বিপজ্জনক, কাজে এটাকে পুরোপুরি ভেঙে ফেলতে হবে। তো নামে মাত্র যে খিলাফা টিকে ছিল সেটাও অ্যাবলিশ করা হলো, সেটাকে উঠা দেওয়া হলো। এবং এই সময় ইউরোপিয়ানরা মুসলিম বিশ্বের জন্য 3টা পলিসি গ্রহণ করলো এবং বাস্তবায়ন করলো। সেগুলো কি কি? প্রথমটা হলো মুসলিম অঞ্চলগুলোর স্ট্র্যাটেজিক নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখা। দ্বিতীয়টা হলো মুসলিম অঞ্চলগুলোকে স্থায়ীভাবে আলাদা করে ফেলা। আর তৃতীয়টা হলো জীবন ব্যবস্থা হিসেবে ইসলামকে সরায় ফেলা। প্রথম দুটো পলিসির উদ্দেশ্য ছিল মুসলিম বিশ্বের যে রিসোর্সেস গুলো আছে, মুসলিম বিশ্বের যে সম্পদ আছে, এগুলো যেন তারা ভোগ করতে পারে এই জন্য। আর 3 নম্বর পলিসির উদ্দেশ্য ছিল মুসলিমদের গোলামির মধ্যে রাখা, মুসলিমদেরকে নিজেদের নিয়ন্ত্রণে রাখা। কারণ মুসলিমরা যদি ইসলাম আঁকড়ায় ধরে তাহলে তারা বিদ্রোহ করবে, একসময় না একসময় তারা এই ব্যবস্থার বিরুদ্ধে উঠে দাঁড়াবেই। এই কারণে তারা ইসলামকে সরানোর চেষ্টা করলো। শিক্ষা, সংস্কৃতি, প্রশাসন, আইন সবকিছু থেকে সিস্টেম্যাটিক্যালি তারা ইসলামকে সরানোর চেষ্টা করলো। আর এই সবকিছুর পেছনে বড় ভূমিকা রাখলো জাতীয়তাবাদ এবং অন্যান্য সেকুলার মতাদর্শগুলো। অদ্ভুত বিষয় হলো, আজকে আমরা বিভিন্ন লোকজনকে দেখি যে তারা জাতীয়তাবাদকে ইসলামী প্রমাণ করতে চায়। এরা আসলে জাতীয়তাবাদের ইতিহাস, বিশেষ করে মুসলিম বিশ্বে জাতীয়তাবাদের ইতিহাস এবং এই মতবাদের বাস্তবতা সম্পর্কে ধারণা রাখেন না। মানব ইতিহাসে জাতিরাষ্ট্রের যে ধারণা, এটা মোটামুটি নতুন একটা ধারণা, বেশি হলে 300-350 বছর আগের ধারণা। মুসলিমদের মধ্যে আঞ্চলিক এবং গোত্র পরিচয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, এটা সবসময় ছিল মানব ইতিহাসে, খালি মুসলিমদের মধ্যে না। কিন্তু নির্দিষ্ট সীমানার ভিত্তিতে জাতীয় নাগরিকত্বের যে ধারণা, এটা একটা নতুন ধারণা। নিজ পরিবার, গোত্র, অঞ্চল এগুলোর প্রতি মুসলিমের টান ছিল। কিন্তু এরপরে মুসলিম কিসের কথা চিন্তা করতো? সে চিন্তা করতো উম্মার কথা। কিন্তু জাতিরাষ্ট্র নতুন একটা আনুগত্যের ধারণা আনলো। আনুগত্যের প্রথম মালিক হয়ে গেল রাষ্ট্র, আর আনুগত্যের বন্ধন সীমিত হয়ে গেল রাষ্ট্র সীমান্তের ভেতর। কাজেই জাতিরাষ্ট্র একদিকে বিভিন্ন গোত্র, অঞ্চল, সংস্কৃতির মানুষকে জোর করে একটা ছকের মধ্যে বসাইলো, অন্যদিকে মুসলিমদের যে বৈশ্বিক পরিচয় ছিল, মুসলিমদের যে উম্মা বোধ ছিল, সেটাকে সীমাবদ্ধ করলো সংকীর্ণ সীমান্ত আর রাষ্ট্র নামের একটা প্রতিষ্ঠানের মধ্যে। আবার এই জাতিরাষ্ট্রগুলোর মধ্যেও বিভিন্ন সংঘাত এবং বিভাজন চলতে থাকলো। সমাজে বিভিন্ন অংশের মধ্যে দেখা গেল ফাটল। সুদান, ইরাক, মালয়েশিয়া, পাকিস্তান, মরক্কো, সিরিয়া, লেবানন, নাইজেরিয়া, আলজেরিয়া, বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন মাত্রায় সংঘাত হইল এবং ভাঙা গড়ার খেলা চলল। কিন্তু একবার ভাঙার পর গড়ার যে প্রক্রিয়া, সেটা চলল ইউরোপের বেঁধে দেওয়া ছকে। সীমান্ত, সংবিধান, জাতিরাষ্ট্র, সেকুলারিজম, ডেমোক্রেসি এগুলোর ভিত্তিতে, বা কমিউনিজম এগুলোর ভিত্তিতে। আর এভাবেই আমরা আজকের অবস্থায় এসে পৌঁছালাম, যখন আমরা একটা কমপ্লিট সেকুলার সিস্টেমের অধীনে আসি। এবং এই সিস্টেমটা চাপানো হয়েছিল ইউরোপের নিয়ন্ত্রণ নিশ্চিত করার জন্য এবং আমাদের গোলামি নিশ্চিত করার জন্য। এটা হলো আধুনিক যে রাষ্ট্রগুলো আমরা দেখি, যে ধরনের রাষ্ট্রগুলোতে আমরা থাকি, যেগুলোকে কোট আনকোট মুসলিম রাষ্ট্র বলা যায়, সেগুলোর পেছনের ব্যাকগ্রাউন্ড। মুসলিম বিশ্বে খিলাফা ব্যবস্থার পতন হইল, খিলাফার অধীনে থাকা অঞ্চলগুলো আলাদা হয়ে গেল। প্রথম দিকে এগুলো নিয়ন্ত্রণ নিল বিভিন্ন ইউরোপিয়ান শক্তি। পরে, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1945 থেকে 1975 যে সময়টা, এই সময়টাতে অধিকাংশ ইউরোপীয় শক্তি তাদের উপনিবেশের সরাসরি নিয়ন্ত্রণ ছেড়ে দিল। উপনিবেশবাদের ক্লাসে আমরা এটা আলোচনা করছিলাম। তো একসময় ঔপনিবেশিক দখলদাররা মুসলিম বিশ্ব থেকে শারীরিকভাবে সরে আসলো।
যে অঞ্চলগুলো আগে খিলাফার অধীনে ছিল সেগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে ছোট বড় বিভিন্ন রাষ্ট্র তৈরি হইল, এবং এই রাষ্ট্রগুলো শাসনভার গ্রহণ করলো সামরিক সরকার অথবা সামরিক শক্তি সমর্থিত সিভিল সরকার, বেসামরিক সরকার। এই যে নতুন গড়ে ওঠা সরকার, এগুলো টিকে থাকা নির্ভর করতো দুটো জিনিসের উপরে। একটা হলো সামরিক বাহিনীর সাথে তাদের সম্পর্ক, এবং রাষ্ট্রের কাঠামো টিকায় রাখার ক্ষেত্রে ওই সামরিক বাহিনীগুলোর সক্ষমতা। অর্থাৎ খিলাফার পতনের পর সৃষ্ট যে রাষ্ট্রগুলো, যে মুসলিম রাষ্ট্রগুলো কোট আনকোট, সেগুলো টিকে থাকা নির্ভর করত দুই ধরনের শক্তির উপর। একটা হলো সেনাবাহিনী, পুলিশ, এই ধরনের বিভিন্ন সশস্ত্র বাহিনীর শক্তি। আরেকটা হলো যাদের পৃষ্ঠপোষকতায় এই রাষ্ট্রগুলো তৈরি হয়েছিল, সেই আন্তর্জাতিক শক্তি। এই দুই শক্তির মাধ্যমে বা এই দুই শক্তির উপর নির্ভর করত যে একটা রাষ্ট্র টিকে থাকবে নাকি না। আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রায় ৪৫ বছর ধরে কোল্ড ওয়ার চলল, স্নায়ুযুদ্ধ, যেখানে দুটো সুপার পাওয়ার ছিল, আমেরিকা এবং সোভিয়েত রাশিয়া, এবং এদের নিজস্ব সামরিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতার বলয় ছিল। এদের উদ্দেশ্য ছিল নিজেদের এই ক্ষমতার বলয়গুলোকে আরো বাড়ানো, নিজেদের ক্ষমতাকে বাড়ানো, নিজেদের প্রভাবকে বাড়ানো। এবং এই দুই সুপার পাওয়ারের মধ্যে প্রতিযোগিতা চলতেছিল। গ্রহকে কেন্দ্র করে যেভাবে উপগ্রহ আবর্তন করে, মানে পৃথিবীকে কেন্দ্র করে যেভাবে চাঁদ ঘুরে, তেমনি ভাবে এই দুই পরাশক্তিকে কেন্দ্র করে আবর্তিত হইতো বিভিন্ন ছোট ছোট বা দুর্বল রাষ্ট্রগুলা। ছোট বা দুর্বল কোনো রাষ্ট্রের শাসক গোষ্ঠী যখন আমেরিকা বা সোভিয়েত রাশিয়ার বলয়ে প্রবেশ করত, তখন কি হইতো, সে কি পাইতো? সে আমেরিকার জোটে গেলে বা সোভিয়েত রাশিয়ার জোটে গেলে সে কি পাইতো? বেসিক্যালি তারা সীমিতভাবে কিছু সামরিক এবং অর্থনৈতিক সাহায্য পাইত, তবে এগুলোর বেশিরভাগই সাধারণ মানুষের কাছে পৌঁছাত না। শাসক, সামরিক বাহিনী, আমলা, এদের কাছেই থেকে যেত। কিন্তু মূল যে জিনিসটা তারা পাইতো সেটা হলো সুপার পাওয়ারের সমর্থন। মানে ওই শাসক তার ক্ষমতা টিকায় রাখার ক্ষেত্রে ওই সুপার পাওয়ারের সমর্থন পাইতো। সে যদি আমেরিকার জোটে যায় তাহলে সে আমেরিকার সমর্থন পাইতো, যদি সে সোভিয়েত জোটে যায় তাহলে সে সোভিয়েত রাশিয়ার সমর্থন পাইতো। ফলে এই শাসকদের আনুগত্য ছিল দুইটা দিকে। প্রথম আনুগত্য ছিল নিজের লোভের দিকে, নিজের ক্ষমতার লোভ, অর্থের লোভ, মহত্বের লোভ, যেটাই বলেন, এগুলো তাদেরকে চালিত করত। আর দ্বিতীয় যে আনুগত্য সেটা ছিল পরাশক্তির প্রতি, সুপার পাওয়ারের প্রতি। নিজেদের ক্ষমতা টিকায় রাখার জন্য এরা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় সুপার পাওয়ারগুলোর কথা শুনতো, তাদেরকে শুনতে হইতো। দেখেন, এখানে কিন্তু নিজের দিনের প্রতি আনুগত্যের কোনো কথা আসতেছে না, কিংবা নিজের দেশ, নিজের জনগণের প্রতি আনুগত্যের কোনো ধারণা আসতেছে না, কারণ এগুলো তাদের ক্ষমতার উৎস না। তাদের ক্ষমতার উৎস হলো তাই যেটা আমরা এতক্ষণ আলোচনা করলাম। এই কারণে তাদের আনুগত্য ছিল নিজেদের স্বার্থের প্রতি এবং পরাশক্তির প্রতি, সুপার পাওয়ারের প্রতি। তো নতুন যে মুসলিম রাষ্ট্রগুলো ছিল, খিলাফতের পতনের পর যে নতুন রাষ্ট্রগুলো তৈরি হলো, এরা এই দুই পরাশক্তির কোনো একটার বলয়ে ঢুকে গেল, অথবা এই দুই সুপার পাওয়ারের মধ্যে যে প্রতিযোগিতা চলতেছিল সেটা দ্বারা প্রভাবিত হলো। কিছুদিন এই অবস্থা চললো, তারপর কিছু কিছু সরকারের পতন ঘটলো এবং তাদের জায়গায় নতুন সরকার আসলো। এই যে সরকারের উত্থান পতন, এটা কিভাবে ঘটলো? এটা কয়েকভাবে হইলো। একটা হলো কোন সরকার যেই সুপার পাওয়ারের আনুগত্য করত, সেই সুপার পাওয়ার কোনো কারণে তার সমর্থন সরায় নিল, ফলে ওই সরকারের পতন হয়ে গেল। এটা হলো একটা ধরন। আরেকটা হলো সুপার পাওয়ার তার সমর্থন সরায় নেয় নাই, কিন্তু সুপার পাওয়ারের ইচ্ছা থাকা সত্ত্বেও সে ওই সরকারের পতনটা থামাইতে পারে নাই। হয়তোবা ওই দেশে এতই আন্দোলন হয়েছে, মানুষ এতই সরকারের বিরুদ্ধে চলে গেছে যে সুপার পাওয়ার চেষ্টা করেও ওই সরকারের পতন ঠেকাইতে পারলো না। আর আরেকটা ধরন হলো, মনে করেন কোন দেশের সরকার হলো আমেরিকাপন্থী। এখন সোভিয়েত রাশিয়া কি করলো, ওই দেশের কোনো একটা বিরোধী দলকে বা বিরোধী কোনো একটা সংগঠনকে সমর্থন দিল, এবং সেই দল বা অর্গানাইজেশন সামরিক অভ্যুত্থান করে বা অন্য কোনো ভাবে সরকারের পতন ঘটায় ফেললো এবং নিজেরা ক্ষমতা দখল করে নিল। এইভাবে সরকারগুলোর উত্থান পতন ঘটলো। তবে প্রতিটা ক্ষেত্রে উত্থান পতনের পর নতুন যে শাসক গোষ্ঠী আসলো, তারা সবাই কিন্তু একদিক থেকে সমান, সবাই সেকুলার। তারা পশ্চিমের ঠিক করে দেওয়া যে ছক সেটার বাইরে যাবে না। তারা অন্যান্য দিকে অবাধ্য হইতে পারে, হয়তোবা কেউ রাজনৈতিক পলিসির ক্ষেত্রে বা অর্থনৈতিক পলিসির ক্ষেত্রে সুপার পাওয়ারগুলোর অবাধ্য হইল, এরকম লোক আছে, ছিল। কিন্তু এই ক্ষেত্রে, অর্থাৎ সেকুলার কাঠামো বজায় রাখার ক্ষেত্রে, এরা সবাই পশ্চিমের সাথে একমত, এরা সবাই এখানে পশ্চিমের অনুগত। এই শাসক গোষ্ঠীগুলোর মধ্য থেকে যারা টিকে গেল, তারা নিজেদের চিন্তা, চেতনা, মূল্যবোধ গুলা সমাজের উপর চাপা দিল। এছাড়া তারা যে সুপার পাওয়ারের আনুগত্য করত, তারা যে সুপার পাওয়ারের বলয়ে ছিল,
সেই সুপার পাওয়ারের চিন্তা চেতনা এবং মূল্যবোধের সাথে নিজস্ব মূল্যবোধকে মিশায়, নিজেদের চিন্তা নিজেদের চেতনা মিশায় একটা মিশ্রিত সংস্কৃতি, একটা মিশ্রিত মূল্যবোধ তারা সমাজের উপর চাপাই দিল। এবং এগুলা যতই অযৌক্তিক হোক না কেন, এগুলা যতই সুস্থ বিচার বুদ্ধির সাথে সাংঘর্ষিক হোক না কেন, ক্ষমতাসীনরা এগুলাকে প্রেজেন্ট করলো পবিত্র হিসেবে, মহিমান্বিত হিসেবে। পরবর্তীতে 90-এর দশকের শুরুতে স্নায়ুযুদ্ধ শেষ হলো। তখন শুরু হলো আমেরিকান লিবারেল ডেমোক্রেসির হেজেমনি, একাধিপত্য। সবাই লিবারেল ডেমোক্রেসিকেই শ্রেষ্ঠ ব্যবস্থা হিসেবে গ্রহণ করলো। যে একদম পাক্কা স্বৈরাচার, সেও অ্যাটলিস্ট মুখে ডেমোক্রেসির প্রশংসা করতে শুরু করলো। তারপর শুরু হলো ওয়ার অন টেরর। আধুনিক বিশ্ব ব্যবস্থা, পশ্চিমের চাপায় দেওয়া আধুনিক রাষ্ট্র ব্যবস্থা, এটার বিরুদ্ধে মুসলিমদের ভেতরে যে প্রতিরোধ তৈরি হইল, সেটাকে মোকাবেলার জন্যই ওয়ার অন টেররের শুরু। ওয়ার অন টেররের মূল অর্থ হলো, যারা ইসলামী ব্যবস্থা ফিরায় আনতে চায় তারা পশ্চিমের প্রধান শত্রু এবং তারা আধুনিক বিশ্ব ব্যবস্থার প্রতি হুমকি। এছাড়া মুসলিম বিশ্বের রিসোর্সের উপর পশ্চিমা বিশ্ব যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছিল ঊনবিংশ শতাব্দীতে, তারপর বিংশ শতাব্দীর শুরুর দিকে উসমানীদের পতনের সময়, এটাও এই প্রতিরোধ তৈরি করা মুসলিমদের কারণে হাতছাড়া হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। তাই ওয়ার অন টেররের আরেকটা উদ্দেশ্য ছিল মুসলিম বিশ্বের উপর এবং মুসলিম বিশ্বের সম্পদের উপর পশ্চিমা বিশ্বের এই নিয়ন্ত্রণটা বজায় রাখা। ওয়ার অন টেররের ফলে সারা বিশ্বের শাসক গোষ্ঠীগুলা জুলুমের এবং নিয়ন্ত্রণের আরেকটা অজুহাত পাইল। মুসলিম বিশ্বের শাসক গোষ্ঠীরাও পাইল। এরা সবাই ওয়ার অন টেররের অংশ হয়ে গেল। তারা নিজেদের যত প্রতিপক্ষ আছে সবাইকে, বিশেষ করে যারা ইসলামী শরিয়া কায়েম করতে চায়, তাদের দমন করতে শুরু করলো, নানাভাবে অত্যাচার করে, খুন করে, গুম করে ইত্যাদি। এবং এই কাজটা করতে গিয়ে একদিকে তারা পশ্চিমা লিবারেল মূল্যবোধ গুলাকে আঁকড়ায় ধরলো, চাপাই দেওয়ার চেষ্টা করলো সমাজের উপর। অন্যদিকে তারা ইসলামকে ডিমোনাইজ করলো। ইসলামী শিক্ষা, ইসলামী আচার, ইসলামী বিশ্বাস, এগুলাকে জঙ্গিবাদ বলে প্রচার করলো, এগুলাকে উগ্রবাদ বলে প্রচার করলো, এগুলাকে চরমপন্থার চিহ্ন হিসেবে প্রচার করলো। তারা ইসলাম বিদ্বেষ উৎপাদন করলো। এবং এইভাবে আমরা আজকে যে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আছি, আমরা মুসলিমরা আজকে যে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আছি, আজকে যে সমাজগুলোর মধ্যে আছি, আজকে যে সংস্কৃতির মধ্যে আছি, সেটা তৈরি হলো। এই যে ক্ষমতাসীনরা, তারা কারা? ইউরোপিয়ানরা যাওয়ার সময় কাদের হাতে ক্ষমতা দিয়ে গেল? ইউরোপিয়ানরা এমন সব মানুষের হাতে ক্ষমতা দিয়ে গেল, বা এমন সব লোকের কাছে ক্ষমতা হস্তান্তর করলো যারা তাদের অনুগত, অথবা যারা চিন্তা ভাবনায় সবচেয়ে বেশি তাদের মতো, যারা সমাজ, শাসন, অর্থনীতি সহ বিভিন্ন বিষয়ে ইউরোপের মতোই চিন্তা করে। কলোনিয়ালিজম নিয়ে আলোচনার সময় আমরা বলছিলাম, উপনিবেশবাদের উত্তরাধিকার হলো পশ্চিমাদের তৈরি করা এবং তাদের অনুগত এলিট শ্রেণী। উপনিবেশ শাসন করার জন্য ইউরোপিয়ানদের সাহায্য দরকার ছিল। শোষণের যে মেশিনারি, শোষণের যে কাঠামো, এটা চালাতে হলে ভালো কেরানি লাগে, ভালো আমলা লাগে। এই জন্য লোকাল কিছু মানুষকে ইউরোপিয়ানরা তাদের সহযোগী হিসেবে তৈরি করলো। এই লোকাল লোকগুলা ইউরোপিয়ানদের হয়ে কাজ করলো, সাধারণ মানুষের ভাষা, চিন্তা, এগুলো ইউরোপিয়ানদের কাছে ব্যাখ্যা করলো, ইউরোপিয়ানদের বুঝাই দিল, পথঘাট চেনাই দিল, বুদ্ধি দিল, যাতে ইউরোপিয়ানরা শাসন এবং শোষণ আরো দক্ষভাবে চালাইতে পারে। আবার তারা কি করলো? সাধারণ মানুষের মধ্যে ইউরোপিয়ান চিন্তা এবং সংস্কৃতির প্রসার ঘটালো। সাধারণ মানুষকে তারা বুঝাইলো যে জাতীয়তাবাদ, সেকুলারিজম এগুলো মেনে নিতে হবে এবং এগুলো মেনে নিয়ে ইউরোপিয়ানদের কাছে দিন দরবার করতে হবে, তাহলেই সাফল্য আসবে। এরা হলো নেটিভ ইনফরমেন্ট, গাদ্দার। উপনিবেশবাদের ক্লাসে আমরা এগুলা আলোচনা করছিলাম। তো কলোনিয়াল প্রভুদের পৃষ্ঠপোষকতায় এরাই একসময় সমাজে এলিট শ্রেণী হয়ে উঠলো। একসময় ট্রেন্ড শুরু হইলো যে সবচেয়ে অভিজাত পরিবারগুলা তাদের সন্তানদের পাঠালো পশ্চিমে, যাতে তারা শিক্ষিত হইতে পারে, সাহেব হইতে পারে। এবং এরা পশ্চিম থেকে ডিগ্রি নিয়ে আসলো, সাথে সাথে এনলাইটেনমেন্টের আকিদা, এনলাইটেনমেন্টের দর্শন, এনলাইটেনমেন্টের ফিকিরও নিয়ে আসলো। এবং এরাই একসময় মুসলিম সমাজের রাজনৈতিক এবং বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব গ্রহণ করলো। যেমন মুহাম্মদ আলী জিন্নাহ, পাকিস্তানের কায়েদে আজম, ছিল লিঙ্কন সেনের ছাত্র। উত্তর আফ্রিকার স্বাধীনতা আন্দোলনের অনেক নেতা পড়াশোনা করছিল প্যারিসের বিভিন্ন ইউনিভার্সিটিতে, কিংবা আফ্রিকাতে চালু হওয়া বিভিন্ন ফ্রেঞ্চ স্কুলে। এরা ছিল চিন্তা চেতনায় আগাগোড়া সেকুলার। এবং ইউরোপিয়ানরা যাবার পর এরাই মূল এলিট শ্রেণী হয়ে উঠল, এরাই শাসক শ্রেণী হয়ে উঠল। ইউরোপিয়ানরা এবং ইউরোপিয়ানদের যে একাডেমিকরা ছিল, এরা কিন্তু বরাবরই ইসলামের সমালোচনা করত।
এবং এটার কারণও আছে। আমরা বলছি যে ক্রুসেইডের সময় থেকেই ইউরোপ ইসলামকে তার প্রধান শত্রু মনে করত, ইসলামকে তার অপর মনে করত, আদার মনে করত, এবং সে নিজেকে সংজ্ঞায়িত করত কি? ইসলামের বিপরীতে। এটা ক্রিসেন্ডমের সময় এবং এটা এনলাইটেনমেন্টের সময়। তো ইসলামের প্রতি যে এই অ্যান্টাগনিজম বা ইসলামের প্রতি এই যে তাদের বিরোধী মনোভাব, এটা ঐতিহাসিকভাবে তাদের মধ্যে ছিল, আছে। ইউরোপিয়ানদের চিন্তার অনুকরণ করে যে নতুন সেকুলার শ্রেণীটা তৈরি হলো, সাদাবাবুদের আশীর্বাদ পাওয়া যে লোকাল এলিট শ্রেণী ছিল, লোকাল আমলা, লোকাল সরকারি অফিসের কর্মচারী, এদের মধ্যেও ইসলাম নিয়ে একটা হীনমন্যতা তৈরি হলো। মালিক যা করে গোলাম সেটার অনুসরণ করে, মালিক যেটা চিন্তা করে গোলাম সেটাকে নিজের চিন্তা মনে করে। এবং এই হীনমন্যতা এদের সবার মধ্যেই ছিল। এদের মধ্যে যে সবচেয়ে স্বাধীনতাকামী ছিল তার মধ্যেও এই হীনমন্যতা কাজ করত। পশ্চিমাদের শিক্ষায় শিক্ষিত হয়ে এমন একটা সংকর প্রজাতি তৈরি হলো যাদের চামড়াটা বাদামি আর যাদের মগজটা হলো ফিরিঙ্গি আর দেশির মিশ্রণ। এবং যাবার সময় এই সংকর জাতটাকেই ফিরিঙ্গিরা রাষ্ট্রের ক্ষমতায় বসাইলো, সামরিক বাহিনীর নেতৃত্বে বসাইলো এবং অর্থনীতির নিয়ন্ত্রণে বসাই গেল। এবং এই সংকর প্রজাতির লোকেরা একসময় জ্ঞান বলতে বুঝতো জন লক, রুসো, জন স্টুয়ার্ট মিল, ভলতেয়ার এদেরকে, কান্ট এদেরকে। আর কয়েক প্রজন্ম পর এদের যারা সন্তান, নাতি নাতনি, তারা ক্ষমতার বিরোধিতা করতে শিখলো লেনিনের কাছ থেকে, ক্যাস্ট্রোর কাছ থেকে, শের কাছ থেকে কিংবা মাওয়ের কাছ থেকে। অর্থাৎ এদের কেবলা সবসময় কি? ইউরোপের দিকে, ওয়েস্টার্ন সিভিলাইজেশনের দিকে। ইসলামের ভিত্তিতে, ইসলামী আদর্শের ভিত্তিতে ইউরোপীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের এবং আন্দোলনের লম্বা ইতিহাস আছে। মুসলিম বিশ্বের প্রায় প্রতিটা অঞ্চলে আপনি এরকম অনেক মুভমেন্ট পাবেন। যেমন আলজেরিয়াতে আব্দুল কাদের আল জাজাইরি, মরক্কোতে মুহাম্মদ ইবনে আব্দুল কাদের আল খাত্তাবি, লিবিয়াতে উমর মুখতার, শিশানে ইমাম শামিল ইত্যাদি। উপমহাদেশেও পাবেন হাজি শরীয়তুল্লাহ, সৈয়দ আহমেদ শাহিদ, তিতুমির, মাওলানা উলায়াত আলী, মাওলানা ইনায়াত আলী, মাওলানা ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি। এরকম অনেক মুসলিম ছিল, এরকম অনেক মুসলিম আলেম ছিলেন যারা ইউরোপিয়ানদের বিরুদ্ধে আন্দোলন করছেন, সংগ্রাম করছেন। কিন্তু পোস্ট কলোনিয়াল মুসলিম রাষ্ট্রগুলোতে এই ইসলামী যে আন্দোলন, এই ইসলামী মুজাহিদিনের যে অবদান, সেই ইতিহাসটা মুছে দেওয়া হলো, অথবা তাদের আন্দোলনকে সেকুলারাইজ করা হলো। শরিয়া প্রতিষ্ঠার জন্য তারা যে আন্দোলন করছেন সেটাকে বলা হলো স্বাধীনতার আন্দোলন কিংবা ব্রিটিশ বিরোধী আন্দোলন। যেমন ধরেন মীর নিসার আলী তিতুমির, তিনি ছিলেন একজন আলেম, তিনি ছিলেন একটা জামাতের নেতা, এবং তার আন্দোলন শুরু হয়েছিল মুসলিম সমাজে যে শিরক এবং বিদআ ঢুকে পড়ছিল সেটা দূর করার একটা প্রজেক্ট নিয়ে, একটা প্রকল্প নিয়ে। পরে এই আন্দোলনের সাথে যুক্ত হয় মুসলিম সমাজের বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক ইস্যু এবং রাজনৈতিক ইস্যু। এক পর্যায়ে এটা সশস্ত্র আন্দোলনের রূপ নেয়। এবং ইসলামী ইতিহাসের অনেক তাজদিদি আন্দোলনের ক্ষেত্রে আপনারা এই ধরনের গতিপথ দেখবেন যে এইভাবে তারা একটা পর্যায় থেকে আরেকটা পর্যায়ে গেছে। এবং তিতুমির রাহিমাহুল্লাহ ইসলামী শরিয়া প্রতিষ্ঠার জন্য জিহাদ করছেন। ওনার বাহিনীকে উনি বলছেন মুজাহিদ বাহিনী। নারিকেল বাড়িয়াতে তারা যখন কর্তৃত্ব অর্জন করছেন তখন তিনি ইসলামী শরিয়া অনুযায়ী শাসনেরও চেষ্টা করছেন। কিন্তু এই তিতুমির রাহিমাহুল্লাহকে আজকে দেখানো হয় স্বাধীনতা সংগ্রামী হিসেবে, কিংবা কৃষক আন্দোলন হিসেবে, কিংবা সাবঅলটারন হিসেবে। হ্যাঁ, তিতুমিরের আন্দোলনে কৃষকের অধিকারের বিষয় ছিল, অনেক হিন্দু কৃষক তাকে সমর্থন দিচ্ছিল, এটা সত্য কথা। তিনি ব্রিটিশ বিরোধী ছিলেন, এটাও সত্য কথা। কারণ ইসলামের আন্দোলনে, ইসলামের লড়াইয়ে তাওহীদ, ঈমান, ইসলাহ, ইনসাফ এই বিষয়গুলো সবই থাকবে। মাখলুকের যে হক সেটা রক্ষা করার বিষয় থাকবে। কাজেই ইসলামের থেকে শুধু মুসলিমরা উপকৃত হয় না, সমাজের সব ধরনের মানুষের কল্যাণও এখানে থাকে। এটাই ইসলামের সৌন্দর্য। ইসলাম যদি থাকে তাহলে আদল থাকবে, তাহলে ইনসাফ থাকবে, তাহলে মাখলুকের হক বজায় থাকবে। কাজে এখানে এই বিষয়গুলো থাকতেই পারে যে কৃষকের অধিকারের বিষয় এখানে ছিল, হিন্দু কৃষকরা অনেকে তাকে সমর্থন দিচ্ছিল ইত্যাদি। কিন্তু এই আন্দোলনের মৌলিক চরিত্র কি ছিল, মৌলিক উদ্দেশ্য কি ছিল? এই আন্দোলনের মৌলিক চরিত্র ছিল ইসলামী, এবং এটার মূল উদ্দেশ্য ছিল আগ্রাসন বন্ধ করে ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করা। কিন্তু এগুলোকে বাদ দিয়ে আপনি যখন এটাকে একটা সেকুলার ক্যাটাগরি দিয়ে উপস্থাপন করবেন, এটাকে স্বাধীনতা সংগ্রাম বলবেন বা শ্রেণী সংগ্রাম বলবেন, তখন আপনি কি করতেছেন? তখন আপনি এই আন্দোলনের মূল শিক্ষা, মূল আদর্শটা আড়াল করতেছেন। এবং ঠিক এই কাজটাই ঘটছে। হয় ইসলামী আন্দোলনগুলোর কথা চেপে যাওয়া হয়েছে, যেমন মাওলানা উলায়াত আলী, মাওলানা ইনায়াত আলী, ওনাদের আন্দোলনের কথা আমরা জানিই না, অথবা
আন্দোলনগুলোর কথা বলা হয়, কিন্তু সেগুলোর গুরুত্বকে ছোট করে দেখানো হয় অথবা সেগুলোকে সেকুলারাইজ করা হয়, যেমন তিতুমিরের আন্দোলনের ক্ষেত্রে করা হয়েছে। আর শেষমেশ যেটা হয়েছে যে তাদের কোরবানি এবং তাদের যে সংগ্রাম, সেটার ফসল গেছে ইউরোপিয়ানদের আদর্শ গ্রহণ করা জাতীয়তাবাদী এবং সেকুলারদের কাছে। এভাবে বিভিন্ন মাত্রায় যারা সেকুলারাইজ এলিট ছিল তারা ক্ষমতাসীন হইল। আর কিছু ক্ষেত্রে ইউরোপিয়ানরা ওইসব লোকদের ক্ষমতায় রাখলো যারা হয়তো ওই অর্থে পশ্চিমা শিক্ষায় শিক্ষিত না, কিন্তু তারা অনুগত। বিশেষ করে আরবের যে রাজপরিবারগুলো আছে, সৌদি আরব, ইউএই, কাতার, এদের ক্ষেত্রে মূল মাপকাঠি ছিল আনুগত্য। যে যত বেশি অনুগত, সে ইউরোপিয়ানদের তত সমর্থন পাইল। তাহলে পোস্ট কলোনিয়াল মুসলিম রাষ্ট্রগুলোর বাস্তবতা কি? আমাদের এতক্ষণের যে আলোচনা, এটা সারমর্ম কি? আমাদের অনেকের মধ্যে একটা ধারণা আছে যে আমরা স্বাধীন হয়েছি, কলোনিয়াল শাসন থেকে আমরা স্বাধীন হয়েছি। এই ধারণা পুরোপুরি ভুল। ইউরোপীয় শক্তিগুলো এখন আমাদের সামরিকভাবে দখল করে নেয়, এটা সত্য, কিন্তু তার মানে এই না যে আমরা স্বাধীন। ইউরোপিয়ানরা চলে গেলেও মুসলিম ভূখণ্ডগুলোর উপর তাদের নিয়ন্ত্রণ এখনো পাকাপোক্ত। নিও কলোনিয়ালিজম নিয়ে আলোচনা করার সময় এটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলছি। আধুনিক যে মুসলিম রাষ্ট্র কোট অনকোট, সেগুলো হলো ওই গাছের ডালপালা যেই গাছের কাণ্ড বেড়ে উঠছিল কলোনিয়াল শাসনামলে। আজকের মুসলিম রাষ্ট্রগুলোর প্রতিষ্ঠান, পলিসি, আদর্শ সবকিছু গড়ে উঠছে ইউরোপের আইনি সাংস্কৃতিক কাঠামোর অনুকরণে, ইউরোপের বুদ্ধিবৃত্তিক কাঠামোর অনুকরণে। ইউরোপিয়ানদের কাছ থেকে পাওয়া যে শাসন ব্যবস্থা, সেটাই আজকের ক্ষমতাসীন এলিটরা চালায় নিয়ে যাচ্ছে, কিছুটা ঘষে মেজে, কিছুটা পরিবর্তন করে। কাজেই স্বাধীনতার সুন্দর সুন্দর কথা, মুক্তির সুন্দর সুন্দর গান, এগুলার পেছনে বাস্তবতা হলো আধুনিক যে মুসলিম রাষ্ট্রগুলো আছে এগুলো হলো ঔপনিবেশিক শাসন ব্যবস্থার ধারাবাহিকতা, আর কিচ্ছু না। ফিরিঙ্গিরা গেছে, কিন্তু তাদের রেখে যাওয়া ব্যবস্থা এখনো আছে, এখনো চলতেছে, এখনো আমাদের নিয়ন্ত্রণ করতেছে। পশ্চিমা দখলদারদের নিয়ন্ত্রণ বন্ধ হয় নাই, শুধু নিয়ন্ত্রণের চেহারা বদলাইছে। সামরিক ও রাজনৈতিক নিয়ন্ত্রণের বদলে ইউরোপিয়ানরা এখন নিয়ন্ত্রণ করতেছে, বা পশ্চিমারা এখন নিয়ন্ত্রণ করতেছে পরোক্ষভাবে। ঔপনিবেশিক শাসন এখনো চলতেছে, পার্থক্য হলো সাদা চামড়ার বদলে এখন শাসন করতেছে বাদামি চামড়ার লোক। নব্য উপনিবেশবাদের আলোচনাতে এগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলছি। আমাদের সংবিধান গড়ে উঠছে তাদের অনুকরণে, আমাদের আইন এবং বিচার ব্যবস্থার মূল কাঠামো তাদের বানানো। মুসলিম বিশ্বের যে সেনাবাহিনীগুলা, সেগুলাও কলোনিয়াল সেনাবাহিনীর কন্টিনিউয়েশন, তাদের তৈরি করা সেনাবাহিনীর ধারাবাহিকতা, তাদের দ্বারা প্রশিক্ষিত। ব্রিটিশদের যে আর্মি ছিল, ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি, সেটার একটা অংশ পরে পাকিস্তান আর্মি হয়েছে, আরেকটা অংশ ইন্ডিয়ান আর্মি হয়েছে। কাল পর্যন্ত যারা ব্রিটিশদের কাছ থেকে হুকুম নিত, যারা ব্রিটিশদের নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য কাজ করত, 1947 সালের অগস্ট মাসে এক রাতের ব্যবধানে তারা মুসলিম বাহিনী হয়ে গেল, তারা ইসলামী বাহিনী হয়ে গেল। এক রাতের ব্যবধানে ব্রিটিশদের ভাড়াটে সৈন্য থেকে চেঞ্জ হয়ে তারা ইসলামের পক্ষে মুজাহিদ হয়ে গেল। মানুষ কিভাবে এত শিশুতোষ চিন্তা করে? বাস্তবতা হলো এই বাহিনীগুলো আজকেও এখনো পশ্চিমাদের বিভিন্ন জোটের ভাড়াটে সৈন্য। কথাটা শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু এটাই বাস্তবতা। কখনো শুনছেন অমুক অঞ্চলের নির্যাতিত মুসলিমদের রক্ষার জন্য কোনো সেনাবাহিনী পাঠানো হয়েছে? না, শোনেন নাই। কিন্তু জাতিসংঘ, নেটোর অংশ হিসেবে বিভিন্ন মুসলিম দেশের বাহিনীগুলো ঠিকই কাজ করে যাচ্ছে। কখনো শুনছেন কোনো মুসলিম দেশের সেনাবাহিনী ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করছে? না, শোনেন নাই। কিন্তু গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠার জন্য যুদ্ধ, হ্যাঁ, এটা তো প্রতিদিনই হইতেছে। 2020 সালে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সবচেয়ে বেশি সৈন্য যে দেশটা দিছে সেটা হলো পাকিস্তান। জাতিসংঘ কিসের শান্তি রক্ষা করে? কার শান্তি রক্ষা করে? জাতিসংঘ কিসের জন্য যুদ্ধ করে? কোন দিনের জন্য যুদ্ধ করে? কাদের ক্ষমতা টিকে রাখার জন্য যুদ্ধ করে? কাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য যুদ্ধ করে? ইসলামের জন্য? শরিয়ার জন্য? মুসলিম উম্মার জন্য? মুসলিম দেশগুলোর সেনাবাহিনীগুলা মুসলিমদের জন্য লড়াই করে না, তারা লড়াই করে জাতিসংঘের জন্য, তারা লড়াই করে নেটোর জন্য, তারা লড়াই করে পশ্চিমা সভ্যতার একাধিপত্য, হেজেমনি টিকায় রাখার জন্য, তারা লড়াই করে বর্তমান বিশ্ব ব্যবস্থাকে টিকায় রাখার জন্য। এটা এইসব বাহিনীর সদস্যদের ব্যক্তিগত বিশ্বাস বা অবিশ্বাসের প্রশ্ন না। তাদের মধ্যে এমন অনেকে আছে যারা দিনকে ভালোবাসে, অনেকে আছে যে খুবই আমলদার ভালো মুসলিম, এটা হইতেই পারে, এটা সমস্যা নাই। কিন্তু ফ্যাক্ট অফ দ্য ম্যাটার হলো যে সিস্টেমটা আছে সেটা হলো ঔপনিবেশিক বাহিনীর ধারাবাহিকতা।
যাদের উদ্দেশ্য হলো নব্য ঔপনিবেশিক যে কাঠামো আছে সেটাকে টিকায় রাখা। এবং এই একই কথা আমাদের রাজনীতি, আমাদের মিডিয়া, আমাদের শিক্ষা ব্যবস্থা সবকিছুর ক্ষেত্রে প্রযোজ্য। প্রতিটা ক্ষেত্রে মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য হলো ইউরোপিয়ানদের তৈরি করা ব্যবস্থাকে টিকায় রাখা, তাদের দর্শন মুখস্থ করা, তাদের আদর্শ মুখস্থ করা, তাদের আচার আচরণ, তাদের পোশাক, তাদের চিন্তা অনুকরণ করতে শেখা। আজকের স্বাধীন রাষ্ট্রগুলা ঔপনিবেশিক শাসনের ধারাবাহিকতা ছাড়া আর কিছুই না। আগে খেয়াল রাখা হইতো কোনো আলোচনাতে ফিরিঙ্গিদের আধিপত্যের যে বয়ান সেটাকে যেন প্রশ্ন করা না হয়, সেটার বিরুদ্ধে যেন কিছু বলা না হয়। স্বাধীনতার কথা বললে যেন জাতীয়তাবাদ কিংবা অধিকারের জায়গা থেকে কথা বলা হয়। যেই কথাগুলো ফিরিঙ্গিদের অনুমোদিত সেগুলোই বলা যেত, যেই পথগুলো ফিরিঙ্গিদের অনুমোদিত শুধু সেই পথেই বিরোধিতা করা যেত। এখনো সেম জিনিস হচ্ছে, একটু ভিন্নভাবে। এখন আপনি ফিরিঙ্গিদের বিরুদ্ধে বলতে পারবেন, ইউরোপ আমেরিকার সমালোচনা করতে পারবেন, কিন্তু সেকুলার বিশ্ব ব্যবস্থা, আন্তর্জাতিক কাঠামোকে প্রশ্ন করতে পারবেন না। বেশি থেকে বেশি হলে আপনি ব্যবস্থার সংস্কারের কথা বলতে পারবেন, কিন্তু জাতিরাষ্ট্র, সীমান্ত, সাংবিধানিক শাসন আর গান্ধীবাদী যে পথ, এটার বাইরে গিয়ে অন্য কোনো পথের কথা আপনি বলতে পারবেন না। বললেই আপনি অপরাধী হয়ে যাবেন। বলার দরকার নেই, শুধু যদি চিন্তা করেন আপনি, তাহলে আপনি অপরাধী হয়ে যাবেন। ফিরিঙ্গিদের অনুমোদিত যে পথ, এটা ছাড়া অন্য কোনো পথে ইসলামী শাসন আনার কথা আপনি বলতে পারবেন না। ইসলাম চাইলে বিদ্যমান ব্যবস্থার যে ছক আছে, বিদ্যমান ব্যবস্থার যে ছক বেঁধে দিছে, সেই ছকের মধ্যেই চাইতে হবে। আপনি যদি প্রথা বিরোধী হইতে চান তাহলে সেটা হবে প্রথাগত পদ্ধতিতে। একসময় মুসলিম বিশ্ব ইসলামী শরিয়া দিয়ে শাসিত হইতো। হ্যাঁ, তখনকার শাসকদের মধ্যে ভুল ত্রুটি ছিল, তারা পারফেক্ট ছিল না। জনগণের মধ্যে ভুল ত্রুটি ছিল, তারা পারফেক্ট ছিল না। জুলুম ছিল, অনেক ক্ষেত্রে শরিয়া লঙ্ঘন হয়েছিল, কিন্তু মূল কাঠামোটা ছিল ইসলামী। শাসক এবং জনগণের আনুগত্য ছিল ইসলামের প্রতি। ইউরোপিয়ানরা এসে এই শাসন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে এবং তারা সেখানে বসেছে নিজেদের বানানো ব্যবস্থা। আজকে তারা চলে গেছে, কিন্তু তাদের যে ব্যবস্থা আমরা আগাগোড়া সেটাকে আঁকড়ায় ধরে আছি। আমরা তাদের মতবাদগুলো শিখতেছি, শেখাইতেছি, বাস্তবায়ন করতেছি, এমনকি আমরা যুদ্ধও করতেছি এগুলোর জন্য। এটা কেমন ধরনের স্বাধীনতা? এটা কিসের স্বাধীনতা? না, আমরা স্বাধীন না, আমরা পরাধীন। মুসলিম উম্মার কোনো নিজস্ব রাজনৈতিক কাঠামো নাই, কোনো পলিটি নাই, কোনো বাহিনী নাই, কোনো সরকার নাই। আমরা কিছু নব্য ঔপনিবেশিক রাষ্ট্র কাঠামোর অধীনস্থ, যে কাঠামো একদিকে ইসলাম আর মুসলিমদের নিয়ন্ত্রণ করতে চায়, অন্যদিকে যে কোনো মূল্যে পশ্চিমা সভ্যতার যে হেজেমানি, পশ্চিমা সভ্যতার যে একাধিপত্য, সেটা টিকায় রাখতে চায়। এবং ইসলাম প্রতিষ্ঠা এবং উম্মার পুনর্জাগরণের যে কোনো প্রচেষ্টার সামনে সর্বপ্রথম বাধা হয়ে দাঁড়াবে এই কাঠামোটাই। এরই বাস্তবতা। একসময় ফিরিঙ্গি কলোনিয়াল শাসকরা যা করছিল, বাদামি চামড়াওয়ালা আধুনিক মুসলিম রাষ্ট্রগুলোর শাসকরাও সেই একই কাজ করতেছে এবং করবে। কারণ এই দুইটা মৌলিকভাবে এক ও অভিন্ন, তারা একই সিস্টেমের অংশ, তারা একই মেশিনের অংশ। এটাই হলো আধুনিক পোস্ট কলোনিয়াল মুসলিম রাষ্ট্রগুলোর বাস্তবতা। এই সত্যটা না চিনে আমরা যদি স্বাধীনতার মিথ আঁকড়ায় ধরে রাখি, তাহলে আমরা বাস্তবতাকে বুঝতে পারবো না। আর বাস্তবতাকে না বুঝলে আমরা সেটা পরিবর্তন করতে পারবো না।